সমস্ত দর্শকদেরকে আমি নমস্কার বলে আজকের আসরের মধ্যে একটি নতুন অতিথির পরিচয় করছি। তিনি আইনজীবী, ওনার নাম হচ্ছে শ্রীমতী ব্রতশ্রী লাহিড়ী ব্যানার্জি। নমস্কার। আমরা ওনার কার্যকলাপ এবং উনি দৈনিক দিনে যেসব আইনি দ্বন্দ্বর মধ্যে এবং আইনের মধ্যে মানুষকে যে পরিষেবা দিচ্ছে ওনার থেকে জানবো, এবং ওনার এই পরিষেবার মধ্যে যারা ভুক্তভোগী মানুষ তারা কি নিজের অধিকারের প্রতি উনি সচেতনা দেবেন, এবং উনি সাধারণ মানুষের পাশে কিভাবে দাঁড়িয়ে কাজ করেন, ওনার অভিজ্ঞতার মাধ্যম দিয়ে আমরা আজকে জ্ঞান চর্চাও করব এবং তার সাথে আইনের বিষয়ে কিছু আমরা জানবো যেটা অনেক সময় আমাদের অজানা থাকে। তা আসুন আমরা সমস্ত ক্যামেরা ওনার দিকে করেই আমরা এবার প্রশ্ন রাখব। উনি এক একটি প্রশ্নের মধ্যে নিজের বিশ্লেষণও দেবেন, এবং যারা যে মানুষরা ভুক্তভোগী এবং যারা আইনের ব্যাপারে যারা অবগত না তারা ওনার মাধ্যম দিয়ে ওনার সূচনা নিয়ে ওনার দ্বারা যে আমাদেরকে গাইডলাইন আমরা জানবো যে আইনের মধ্যে আমাদের অধিকার নিয়ে আমরা কিভাবে বাঁচবো, কেনাকাটা করব বা কিভাবে কোনো জায়গায় আমরা ইনভেস্ট করব, সেই জায়গার মধ্যে আমাদের বিশিষ্ট আইনজীবী ব্রতশ্রী লাহিড়ী আমাদেরকে আজকে নিজের পরিষেবার মাধ্যম দিয়ে সূচনা এবং অনেক কিছু অভিজ্ঞতা দিয়ে জানাবেন। আসুন ওনার কাছে প্রথম প্রশ্নটা আমরা রাখছি। কনজিউমার মানে কি? কনজিউমার মানে হচ্ছে আমরা যে জিনিসটা যখন থেকে অ্যাজ এ কনজিউম করছি, কোনো জায়গায় গিয়ে আমি কোনো কিছু শপিং করলাম, কোনো কিছু কিনলাম, যাই করছি, মানে আমি যখন কোনো কিছু পারচেস করছি তার জন্য আমি প্রাইস পে করছি, তখনই আমি কনজিউমার হয়ে যাচ্ছি, জিনিসটাকে আমি কনজিউম করছি। এখন আমি কোনো ধরুন কিছু কিনতে গেলাম, সেখান থেকে ধরুন একটা পেন থেকে শুরু করে আমি একটা বড় টিভি হোক যা কিছু হোক, এনিথিং আমি করে আমার কোনো কিছু হলো। অ্যাকচুয়ালি লোকজন ছোটখাটো জিনিসের জন্য কেউ কনজিউমার ফোরাম যায় না, কিন্তু আমরা বড় সড়ো বা আমাদের কিছু বড় ক্ষতি হলেই আমরা যাই, সেক্ষেত্রে আমরা কনজিউমার ফোরামে যেতে পারি। আগে ব্যাপারটা অফলাইন ছিল, এখন পুরো ব্যাপারটাই কনজিউমার ফোরামের অনলাইন হয়ে গেছে। আপনাকে আগে অনলাইন ফাইলিং করতে হবে, তারপরে গিয়ে কনজিউমার ফোরামে অ্যাপিয়ার করতে হবে। আপনি নিজেও অ্যাপিয়ার করতে পারেন, আদারওয়াইজ আপনি অ্যাডভোকেট অ্যাপয়েন্ট করিয়ে আপনি প্রসিড করতে পারেন নেক্সট প্রসিডিংসে। একটা কনজিউমার যখন ঠকে যায়, ঠকার পর যখন ওর মনে হয় যে আমার সাথে ফ্রড হয়েছে, চিটিং হয়েছে, বা আমি যে পয়সা দিয়েছি সেই পয়সার বিনিময়ে আমার যেটা দরকার যে জিনিস সেটা হয়তো গুণমান হিসেবে অনেক সস্তা, হয়তো সেই কোয়ালিটি নেই, অথচ বেশি দাম নিয়ে নিয়েছে, অথচ দাম নিয়ে সেই জিনিসই দেয়নি, অন্য জিনিস দিয়েছে। সেই সমস্ত জিনিসের জন্যে ক্রেতারা কি কোনো কাগজপত্র প্রমাণিত করবে না শুধু জিনিসপত্র দেখাবে? সেই গাইডলাইনটা কি আছে? অবশ্যই ক্রেতারা একটা ডকুমেন্ট শো করবে যেখানে দেখাবে মানে আমি অ্যাজ এ পারচেজার আমি পেমেন্ট করেছি, মানে আমি যে একটা জিনিস কিনেছি তার জন্য তো আমি কিছু পেমেন্ট করেছি, সেই রিসিপ্টটা আমাদের অবশ্যই থাকতে হবে। আমরা অনেক ক্ষেত্রে দেখি যে অনলাইনেও আমরা যে ছবি দেখি এবং আমাদের হাতে বস্তু থাকে না, ছবি দেখার পরে আমরা প্রভাবিত হয়ে সেই কেনাকাটা করে থাকি। সেই পার্সেলটা যখন আমাদের কাছে আসে, আমরা পেমেন্ট দেওয়ার পর পার্সেল খুলি, কারণ তারা ক্যাশ ডেলিভারিও তখনই দেয় যখন আমরা পেমেন্ট করে দিই। যখন আমরা দেখি যে এটা তো সেই জিনিস না, এটা তো ঠকে গেছি। আর অনেক সময় অ্যামাজন, ফ্লিপকার্ট বা অন্যান্য যেগুলো আমরা অনলাইন যেগুলো প্ল্যাটফর্ম আছে দেখি, তারা এক্সচেঞ্জের জায়গা কোনো দেয় না। সেই নির্দিষ্ট জায়গা কোন জায়গার মধ্যে গিয়ে আমরা আমাদের অধিকারের জন্য লড়াই করব, আর আপনি আপনার পরিষেবা সেই সময় আপনারা কিভাবে দেন? অ্যাকচুয়ালি আপনি যখন কোনো কিছু পারচেস করছেন অনলাইন অফলাইন যেখানেই হোক, আপনাকে সেগুলোর জন্য যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে অলওয়েজ আপনাকে একটু দেখে নিতে হবে যে হ্যাঁ আমি ওটা অনলাইনে পারচেস করছেন যখন, তখন আপনি দেখলেন যে কি আছে, যে ওটা পরে এক্সচেঞ্জ করা যাবে কিনা, ওর কোনো এক্সচেঞ্জ ভ্যালু আছে কিনা। আর অফলাইন পারচেস করলে আপনি তো
অবশ্যই রিসিপ্টটা পাচ্ছেন, হাতে হাতে দেখতে পাচ্ছেন, সেটার একটা সুবিধা হয়েছে। আর অফলাইনে করলে আপনি টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দেখে নেবেন যে এটার এক্সচেঞ্জেবল কি না, তাহলে আপনি ওটা পরবর্তীকালে ক্লেম করতে পারবেন। আপনি কনজিউমার ফোরামেও যেতে পারবেন। অ্যাজ এ কনজিউমার আপনি আগে ক্লেম করবেন, আপনি আগে ওনাদেরকে ইনফর্ম করবেন যে আমি এটা পাবো বা আমার এটা দরকার, এটা আমাকে রিটার্ন করে দিন অ্যাজ পার টার্মস অ্যান্ড কন্ডিশন। যখন ওনারা করবেন না তখন আপনার রাস্তা খোলা আছে, কনজিউমার ফোরামে আপনি যেতে পারেন। অ্যাকচুয়ালি কনজিউমার ফোরামে 2 বছরের মধ্যে আপনি ফাইল করতে পারেন, মানে আপনার ওই ইনসিডেন্টটা হলো, তার মধ্যে আপনি ইনফর্ম করলেন, তার উইদিন 2 ইয়ার্সের মধ্যে আপনি কনজিউমার ফোরামে কেস ফাইল করতে পারেন। আমার একটা প্রশ্ন, সাপোজ কেউ এয়ার কন্ডিশন কিনলো অথবা রেফ্রিজারেটর কিনলো, হঠাৎ দেখা গেল ওখানে যে ওয়ারেন্টি আছে অনেক সময় 5 বছর বা 10 বছর ওয়ারেন্টি দেওয়া থাকে, এবং আলাদা করে বলা থাকে যে কম্প্রেসারের ওয়ারেন্টি আমরা 10 বছর দিচ্ছি। কিন্তু যেই সময় কম্প্রেসার খারাপ হয় তখন যে কনজিউমার ও সার্ভিস সেন্টারকে কমপ্লেনটা লজ করায়। আমার প্রশ্নটা ভালোভাবে শুনুন। সার্ভিস সেন্টারে কমপ্লেনের পর ইঞ্জিনিয়াররা বাড়িতে এসে যখন ভিজিট করে তখন চেকিং করার পর ওরা বলে হ্যাঁ আপনার কম্প্রেসার খারাপ, কিন্তু আমাদের কাছে এখন এটা প্রেজেন্ট অ্যাভেলেবেল নেই, আমরা অ্যাভেলেবেল হলেই আপনাকে দিয়ে দেবো। এবং তারা ওই অপেক্ষার মধ্যে রেখে দেয়। হয়তো সেই অপেক্ষার মধ্যে তার আর ওয়ারেন্টি 1 মাস বেঁচে গেছে, সেই ওয়ারেন্টি হয়তো 6 মাস, ওরা এইভাবে ওয়ারেন্টি পিরিয়ড ক্রস করিয়ে দেয়। আর যখন কম্প্রেসার আসে তখন ওরা আবার সেই কাগজ নথিগুলো দেখে, আর তখন বলে আপনার তো ওয়ারেন্টি ওভার হয়ে গেছে, যে আপনাকে তো এবার সমস্ত পুরো চার্জ দিতে হবে। তখন তারা 7,000, 8,000, 9,000 সংযুক্ত গ্যাস চার্জ, রিফিল চার্জ, অনেকগুলো যোগাযোগ মানে অ্যাড করে তারা একটা বিশাল বিল করে দেয়। সেই ঠকানোর মধ্যে কনজিউমার কি করে রেহাই পাবে, এই ক্ষেত্রে আপনি কি গাইডলাইন দিচ্ছেন? আপনারা এই ক্ষেত্রে অবশ্যই, আপনাকে বললো ওখান থেকে যে আপনি উইদিন 6 মান্থসের মধ্যে আমরা এটা রিপ্লেস করে দেবো বা কিছু করে দেবো, আপনি ওনাদের দিয়ে কিছু লিখিয়ে নেবেন, কোনো মানে রিটেন ডকুমেন্টস রাখতে হবে যে হ্যাঁ উইদিন 6 মান্থসের মধ্যে আমাকে এই ডেটের মধ্যে আপনারা এটা চেঞ্জ করে দেবেন বা এক্সচেঞ্জ করে দেবেন, এনিথিং যেটা আপনি পরে ওটা রিপ্লেস করতে পারবেন। যে হ্যাঁ আমার কাছে এই ডকুমেন্টস আছে, ওনারা এখানে বলেছিলেন যে উইদিন এই ডেটের মধ্যে, ওনারা 6 মাস উইদিন 6 মাস পরে এলো, তারপরে বললো যে না এটা তো ওয়ারেন্টি পিরিয়ড ওভার হয়ে গেছে, এখন আর কিছু করা যাবে না, তখন আপনি ওই ডকুমেন্টসটা শো করতে পারবেন যে ওনাদের ডকুমেন্টস আছে। কারণ আমাদের আইন অনুসারে ডকুমেন্টস ছাড়া কোনো কিছু নেই। আপনার কাছে ডকুমেন্টস আছে তো ওটা ব্যাপারটা প্রমাণিত হলো, আদারওয়াইজ আপনি কিছু করতে পারবেন না। এটা সব ক্ষেত্রেই প্রযোজ্য, নট অনলি ফর কনজিউমার। আপনি সেই জায়গাগুলো রাখতে হবে, আপনাকে টার্মস অ্যান্ড কন্ডিশন ফলো করে আপনাকে দেখতে হবে যে হ্যাঁ ঠিক আছে আমার সব ফুলফিল হয়েছে। আর আপনার যদি ফুলফিল না হয় আপনি তাড়াতাড়ি গিয়ে এদেরকে গিয়ে কমপ্লেন করবেন, রিটেন কমপ্লেন, মুখে নয়, নট ভার্বাল। আমার আরেকটা প্রশ্ন, এই কনজিউমার ক্ষেত্রে আপনারা কি যারা ইন্স্যুরেন্স পলিসি হোল্ডার তাদেরকেও কোনো পরিষেবা দেন? সেই পরিষেবাটা কি? নিশ্চয়ই আছে, ইন্স্যুরেন্সের জন্য অনেক অনেক রকম পরিষেবা আছে। আপনি ধরুন আজকে ট্রেনে যাচ্ছেন, ট্রেনে গিয়ে আপনি কোনো টিকিট পারচেস করলেন, সেখানে আপনাকে কোনো কারণে দেখা গেল আপনার নামে টিকিট ইস্যু হয়েছে, আর একজনের নামে টিকিট ইস্যু হয়েছে, সেক্ষেত্রে আপনি সেটার এগেনস্টেও ক্লেম করতে পারেন। তার ছাড়াও এনি ইন্স্যুরেন্স ক্লেম, আপনি ইন্স্যুরেন্স পলিসি করেছেন, সেখানে আপনি টাকা পাচ্ছেন না, বা আপনি যার নামে ইন্স্যুরেন্স করেছেন সে হয়তো এক্সপায়ার করে গেল সেই টাকাটা, কিন্তু সেক্ষেত্রেও আপনাকে ইন্স্যুরেন্সের যে পলিসি আছে সেই পলিসির মধ্যে টার্মস কন্ডিশন আপনাকে সবকিছু দেখে নিতে হবে যে হ্যাঁ আমার টার্মস অ্যান্ড কন্ডিশনে লেখা আছে যে আমি পাবো, তো আপনি তো ক্লেম করতেই পারেন। আমার আরেকটা প্রশ্ন, মেডিকেল ইন্স্যুরেন্স নিয়ে অনেকগুলো সমস্যা আসে। ডাক্তাররা বিলগুলো যেগুলো রুজু করে আর যেগুলো এক্সপেন্সেস আছে সেটা নিজের মতন অনেক সময়
এত বাড়িয়ে করে দেয় যে এটা পলিসি হোল্ডার এর থেকে গাদা গাদা টাকা আমরা বের করে নিই। আর সেই সময় যে চিকিৎসা অধীন পেশেন্ট বা পলিসি হোল্ডার তার কাছে আর কোনো রাস্তা থাকে না। সেই সময়ের সজাগতা কি, সে কিভাবে হসপিটালে বা নার্সিংহোমে দাখিল হবে এবং পলিসিটাকে কিভাবে ভাঙাবে যাতে কি ওর আগামী কোনো ফিউচারের যে ওখানে ওর ফ্যাসিলিটি আছে সেটাও বেঁচে যায় এবং সে চিকিৎসার মধ্যে কোনো ঠকানোর ব্যাপারও না থাকে। এই জায়গার মধ্যে কনজিউমার আইনটা তাকে কিভাবে সাহায্য করে? আপনি যখন হসপিটালে কোনো পেশেন্টকে অ্যাডমিট করছেন, তার আগে আপনার ধরুন কোনো মেডিক্লেম আছে, সেই মেডিক্লেমে যে প্রসিডিওরটা আছে বা আপনি ওখান থেকে কত টাকা পেতে পারেন সেটা আপনি আগে হসপিটাল অথরিটির এই ইন্স্যুরেন্স ডিপার্টমেন্টে কথা বলে নেবেন যে ওনাদের কি আছে, কতটা ফেসিলিটি। মানে ধরুন আপনি 2 লাখ টাকা অবধি ওখান থেকে একটা ক্যাশলেস ট্রিটমেন্ট পেলেন বা 5 lakhs যেরকম করে, সেটা আগে দেখে নেবেন। ওনাদের টার্মস অ্যান্ড কন্ডিশনটা আগে দেখে নেবেন। আপনি টার্মস অ্যান্ড কন্ডিশনের বাইরে গিয়ে কিছু করতে পারবেন না। এই ক্ষেত্রে আরেকটা প্রশ্ন যুক্ত করে আপনার থেকে জানবার চেষ্টা আমরা করব দর্শকদের জন্য। যারা ল্যান্ড পারচেজার বা ফ্ল্যাট তারা অনেক সময় কেনে, অনেক সময় কার্পেট এরিয়াটাকেও লুকিয়ে দেয় বা ঠকিয়ে দেয়। প্রথমে যেগুলো ওরা বিক্রি করার জন্য প্রমোটাররা বা যারা এই ব্যবসার মধ্যে রয়েছে বিল্ডার্সরা তখন প্রলোভন দিয়ে অনেক কিছু ছবি টবি দেখিয়ে ওদেরকে বিক্রি করে দেয়। যখন সে ফ্ল্যাট কেনে তখন দেখায় যে সমস্ত জিনিস ছবিতে দেখা হয়েছিল সেই সমস্ত নেই, আর কার্পেট এরিয়াটাও কম আছে। ফ্ল্যাট মেজারমেন্ট করার পর তারা দেখে যে আমাদেরকে থেকে যে টাকাগুলো নেওয়া হয়েছিল সেই টাকাটাও বর্ধিক টাকা নেওয়া হয়েছে এবং যেগুলো কমিটমেন্ট সে সমস্ত তারা মানে উল্লঙ্ঘন করে দিয়েছে। সেই জায়গার মধ্যে তারা নিজের রাইটস অধিকার কি করে বাঁচাবে? এই ক্ষেত্রে কোনো আইন আছে? যদি আছে তাহলে এই যারা ক্রেতা ফ্ল্যাট যারা কিনতে যাচ্ছে বা ভবিষ্যতে কিনবে তাদেরকে একটু মার্গদর্শন করুন। আরেকটা জিনিস, ফ্ল্যাট কেনার আগে আমরা কিভাবে নির্ধারিত করব যেটা প্ল্যান্ড বিল্ডিং আছে না আনপ্ল্যান্ড আছে, বা এটা আইনত বৈধ আছে না অবৈধ আছে, একটু মার্গদর্শন করুন। আপনি কোনো ফ্ল্যাট কিনছেন বা কোনো ল্যান্ড কিনছেন, ল্যান্ড উইথ কনস্ট্রাকশন কিনছেন, যা কিনবেন তার আগে সার্চিং মাস্ট। কোর্ট সার্চিং, রেজিস্ট্রি অফিস সার্চিং এগুলো মাস্ট করে নেবেন। কেএমসি সার্চিং, আপনি সার্চিং করে নিলেই আপনার কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাচ্ছে যে কি আছে, তার ট্যাক্স ডিউ আছে না কোনো কিছু ওখানে ডিসপিউট আছে, বিল্ডিংটা আনঅথরাইজড কিনা, আপনার কাছে সমস্ত পরিষ্কার হয়ে যাচ্ছে, ক্লিয়ার হয়ে যাচ্ছে, একটা ক্লিয়ার ভিশন চলে আসছে যে হ্যাঁ কি হচ্ছে জিনিসটা। তারপরে আপনি নেক্সট প্রসিড করবেন। আর অ্যাজ এ কনজিউমার আপনার যদি কোনো রকম মনে হয় যে ডিসপিউট, আপনার প্রমোটার আপনাকে কিছু দিচ্ছে না, কিছু আপনাকে বলেছে এত স্কোয়ার ফিট আছে, পরে দেখছেন আপনি কম স্কোয়ার ফিট দিয়েছে, আপনি সেটা যেতেই পারেন। অবশ্যই কনজিউমার ফোরামের দরজা তার জন্য অবশ্যই সর্বসময় খোলা আছে ফ্ল্যাট ওনার্সদের জন্য। জীবনের মধ্যে কেনাকাটা সবসময় রয়ে থাকে। আমরা যতদিন বাঁচবো ততদিন কিছু না কিছু কিনবো। তা আপনি কি মনে করেন এই কেনাকাটার মধ্যে এই আইন সর্বদাই আমাদের পাশে থাকে? একদম সবসময় আছে আমাদের সাথে। কনজিউমার প্রোটেকশন একটা এর জন্যই তৈরি হয়েছে, আমাদের কনজিউমারদের প্রোটেক্ট করার জন্য। দর্শকরা যদি আপনার সাথে যোগাযোগ করে বা কোনো ফ্ল্যাট বাবদ বা কোনো এই ধরনের কেনাকাটায় ঠকিয়ে গেছে কনজিউমারের আইনের মধ্যে সাহায্য নেওয়ার জন্যে, বা কোনো অনলাইন অফলাইন কেনাকাটার মধ্যে গেছে বা কোনো এরম ইন্স্যুরেন্স পলিসি নিয়ে ধাক্কা খেয়েছে, তাদের গাদা গাদা টাকা নিয়ে কোম্পানিও অনেক সময় উধাও হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আপনি আপনার উপলব্ধতা, আপনাকে কিভাবে মানুষ পাবেন, একটু স্ক্রিনের মধ্যে আপনি নিজের পুরো পরিচয় দিয়ে দর্শকদেরকে একটু আপনি সাহায্য করবেন। স্ক্রিনে আমার একটা নাম্বার যাচ্ছে, আপনারা সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আপনাদের যদি মনে হয় যে হ্যাঁ আমরা যোগাযোগ করে আমরা নেক্সট প্রসিড করব, আপনারা আসতে পারেন। এটা তো গেল আপনারা সমস্ত ইন্স্যুরেন্স, ফ্ল্যাট কেনা বেচা, অনলাইন অফলাইন কেনা বেচা। এর সাথে আপনার আইনের যে ক্ষেত্রে
আপনি আর কি কি কাজ করেন, আর কি কি পরিষেবা মানুষদেরকে দেন, নাগরিকদের দেন, যাতে কি নাগরিক আপনার সাথে সরাসরি সম্পর্ক? আমি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে কেএমসি ম্যাটার্সগুলো করে থাকি। যেরকম ধরুন ট্যাক্স, আপনার ট্যাক্স বেড়ে গেছে, বাড়ির প্রপার্টি ট্যাক্স, কোনো ইললিগাল আনঅথরাইজড কনস্ট্রাকশন, এগুলো আমি করে থাকি। তাছাড়া এনি কেএমসি ডিসপিউট, রিলেটেড ডিসপিউট আমি সলভ করে থাকি, মিউটেশন, আদারওয়াইজ এভরিথিং। কেএমসিতে অনেক সময় ট্রাইব্যুনালের কেসগুলো যেগুলো হয়, এগুলি হিয়ারিং আন্ডারেও থাকে। অনেক সময় যারা ক্রেতারা বা যারা কনজিউমার, তারা দালাল চক্রতে গিয়েও অনেক সময় ফেঁসে যায়, কিন্তু কোনো কিছু পায় না। 4 বছর 5 বছর বা 2 বছর দালালরা পয়সা খেয়ে তাদেরকে ঠকিয়ে দেয়। সেই জায়গায় আপনার পরিষেবা আছে? যদি আছে তাহলে দর্শক কি আপনাদের সাথে বা যারা ক্রেতার আপনার সাথে যোগাযোগ করবে? অবশ্যই আছে পরিষেবা। আমার দর্শকের কাছে একটাই অনুরোধ যে আপনারা কোনো অ্যাডভোকেটের কাছে যান, গিয়ে আপনি ঠকবেন না আশা করি। তাদের সাথে কথা বলুন, কিন্তু কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না। অ্যাডভোকেটের কাছে আপনি ঠকবেন না মানে কি, আপনি আগে একদিক থেকে নিয়ে গিয়ে আরেক দিকে ওনারা আটকে দিতে পারে যে হ্যাঁ এদিক থেকে না গিয়ে ওদিক থেকে যান, রাস্তা দেখাতে পারে। কিন্তু উনি যেটা বলছেন যে কোনো দালাল চক্রে সেখানে ঢুকলে কিন্তু কোনো রাস্তা নেই। এরকম আমাদের কাছে প্রচুর এসে যারা গেছে, পরবর্তীকালে বলছে যে আমরা এত এত টাকা দিয়েছি, যেই কাজটা খুব ছোট অ্যামাউন্টে হয়ে যাচ্ছে সেখানে তারা অনেক অনেক টাকা দিয়েছে। এরকম প্রচুর ইনসিডেন্ট আছে, লটস অফ ইনসিডেন্ট। সুতরাং আপনারা যেখানেই যান সেখানে চোখ কান খুলে যাবেন অবশ্যই। আমি সমস্ত দর্শকদেরকে খুব খুশি দিয়ে জানাবো যে একটি সিনিয়র আইনজীবী আমাদের কে কনজিউমার রাইটসের সম্পর্কে যেগুলো জিনিস আমাদের অধিকার ক্ষেত্রে আছে সেগুলো সূচনার মাধ্যম দিয়ে আমাদেরকে বলেছে। শেষ বার্তাটা ওনার থেকে নিয়ে আমরা আজকের প্রোগ্রামটা শেষ করব, যে আপনার সাথে যারা উপভোক্তা, যারা ক্রেতারা, যারা পারচেজার, তারা কিভাবে যোগাযোগ করবে, এবং শেষ সূচনা দিয়ে আমরা নমস্কার জানিয়ে আজকের প্রোগ্রাম এখানে শেষ করব। নতুন একটি অতিথিকে নিয়ে আবার নিয়ে আসব। আসুন শেষ বার্তাটা আমরা আমাদের বিশিষ্ট আইনজীবী আজকের উপস্থাপনায় উনি উপস্থিত আছেন, ওনার থেকে শুনেই প্রোগ্রামটা শেষ করছি। আসুন। আমি এভি লাইভ চ্যানেলের কিরণজিৎ সিংকে সবার প্রথম নমস্কার জানাচ্ছি। আর ওনার প্রচেষ্টাতেই আমি আজকে ওনার চ্যানেলে এসে আপনাদের জন্য কিছু খুবই সামান্য কিছু বলতে পেরেছি। মানে আমাদের এই লয়ের ভাস্ট সিলেবাস, ভাস্ট প্রফেশনের মধ্যে খুব একটা ছোট্ট একটা দিক তুলে ধরেছি। আপনারা যদি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তাছাড়াও আপনি কিরণজিৎ বাবুর সাথেও কথা বলতে পারেন, উনিও আপনাদের এই ব্যাপারে পথ দেখাতে পারেন। ধন্যবাদ।